শ্রীমলপুর নামের একটা ছোট্ট গ্রামে ভোলা নামের একটা কৃষক ছিল। সে সকালে জমিতে কাজ করছিল, আর তখন সেখানে টুম্পা মাসি তাড়াতাড়ি করে এসে বলতে থাকে, আরে বাবা ভোলা, একটা খুশির খবর আছে রে বাবা। তোর বউ দুটো কন্যা সন্তানের জন্ম দিয়েছে। ভোলা টুম্পা মাসির মুখ থেকে এই খুশির খবরটা শুনে সে আরো রেগে যায়। রেগে গিয়ে সে বলতে থাকে, আরে টুম্পা মাসি, এটা তুমি কি বলছো? আমি কখনোই আমার মেয়ে চাইনি। আর আমার দেখে দেখে দুটোই মেয়ে হতে হলো কেন? একটা ছেলে জন্ম দিলে কি হতো? আমি আমার মেয়ে চাই না, আমি ছেলে চাই, ছেলে। আরে বাবা ভোলা, তুই বাবা এত রেগে কেন যাচ্ছিস বলতো? মেয়েরা তো ঘরের লক্ষ্মী হয়, আর তোর যে দুটো দুটো ঘরের লক্ষ্মী এসেছে, এতে তো তোর আনন্দ হওয়ার কথা রে বাবা। তুই কিন্তু থাক থাক মাসি, তোমাকে অত আমার উপদেশ দিতে হবে না। এবার আমি দেখছি যে আমি কি করব না করব, সেটা আমার ওপর ছেড়ে দাও মাসি। তারপর ভোলা সে টুম্পা মাসির কোনো কথা না শুনে তাড়াতাড়ি সে বাড়িতে যেতে থাকে। অন্যদিকে রূপা মমতা ভরা চোখে তার দুই মেয়েকে দেখতে থাকে, কারণ সে খুব খুশি হয়েছিল। এই প্রথমবার সে মা হয়েছিল। জানিস তো মা, তোরা দুজন আমার কাছে এসেছে, আমি যে অনেক খুশি। আর তোরাই আমার কাছে এসে আমার পরিপূর্ণ করলি রে মা। সত্যি আমি তোদেরকে সব সময় আগলে রাখবো রে মা। আর তখন সেখানে ভোলা চলে আসে। রূপা, এই রূপা, এটা তুই কি জন্ম দিয়েছিস? আমি তো তোকে বারবার বলেছিলাম যে আমি মেয়ে চাই না, মেয়ে চাই না, আমি একটা ছেলে সন্তান চাই। আর তুই কি না দুটো দুটো মেয়ে সন্তানের জন্ম দিলি? না, আমি এই মেয়েকে কখনো মেনে নেব না। আরে এইসব তুমি কি বলছো? ছেলে হোক কিংবা মেয়ে হোক, সেটা আমরা কি করে জানবো? এগুলো তো সব ঈশ্বরের দান, আর ঈশ্বর যেটা চাইবে সেটাই তো হবে। তাহলে তুমি এমনভাবে কেন রেগে আছো? কি বললে? ঈশ্বরের ইচ্ছা? তাহলে আমাদের সম্পত্তির মালিক কে হবে? আমার বয়সকালের সাহারা কে দেবে বলো? আমি শুধু ছেলে চাই, ছেলে। এদের এখানে কোনো জায়গা নেই। কি করব এই মেয়েগুলোকে নিয়ে? এরা শুধু ঘাড়ের বোঝ ছাড়া আর কিছুই না। এদেরকে আমি এই বাড়ি কখনো রাখবো না। শোনো, তো তুমি একটু শান্ত হয়ে যাও। এমনভাবে উত্তেজিত হয়েও না। ওরা যে তোমারও তো মেয়ে, তোমার নিজের সন্তান। ওরা যে আমারও মেয়ে। এখন ওরা দুধের শিশু, তুমি ওদেরকে নিয়ে কোথায় রাখবে বলো তো? এমনটা করো না, একটু শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। ভোলা এতটাই রেগেছিল যে সে সামনে পিছনে না তাকিয়ে তার দুই কন্যা সন্তানকে কোলে করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। একবারও রূপার দিকে তাকায়নি। রূপা ভোলাকে অনেক বোঝায়, তবুও ভোলা একবার রূপার কথা শোনেনি। আমার কথাটা একবার শোনো, নিয়ে যেও না ওদেরকে নিয়ে যেও না। আমার কাছে দিয়ে দাও, আমি ওকে মানুষ করব। নিয়ে যেও না। ভোলা এতটাই রেগেছিল যে তার দুই কন্যা সন্তানকে নিয়ে গ্রামের বাইরে একটা জায়গায় সব ময়লা জিনিসপত্র ফেলা হয়। আর সেখানে তার দুই কন্যা সন্তানকে রেখে দিয়ে সে ওখান থেকে চলে যায়। এমনভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। আর ওই রাস্তা দিয়ে কেশবনগরের একজন কাঠুরে এবং তার স্ত্রী ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। তখন তাদের নজর সেই বাচ্চা দুটোর দিকেই গিয়ে পড়ে। আরে ওটা আমরা কি দেখছি? এ তো দুটো বাচ্চা ওখানে, কিন্তু এমনভাবে এখানে কি করে পড়ে আছে? তারা সেই বাচ্চা দুটোকে দেখে তারা অনেক অবাক হয়ে যায় আর বলতে থাকে, দেখো, আজকালকে দিন পড়ে গেছে। মেয়ে হয়েছে বলে রাস্তায় ফেলে দিয়ে গেছে, কিন্তু মেয়েরা তো ঘরের লক্ষ্মী হয়। সেটা কেন বোঝে না বলো তো সবাই? আরে আরে আরে, এই বাচ্চাগুলোকে দেখে তো আমার নিজেরই কষ্ট হচ্ছে। দেখো তারা কেমন ভাবে কত সুন্দর এখানে খেলা করছে। আর কার এতটা নিষ্ঠুর মন বলো তো? এই বাচ্চাগুলোকে এখানে রেখে চলে গেছে। তাদের কি মন একবারও কাঁদলো না নাকি? চামেলি ওই বাচ্চা দুটোকে দেখে সে অনেক মায়ায় পড়ে যায়। তারপর সে বলতে থাকে, শোনো, আমি বলছিলাম যে কি, আমাদের তো 13 বছর বিবাহ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সন্তানের মুখ দেখতে পাইনি। আমরা যদি এই বাচ্চা দুটোকে আমাদের সাথে বড় করি, আমরা যদি ওকে মা বাবার ভালোবাসা দিই, তাহলে কেমন হবে বলো তো? আমাদের তো সন্তান নেই, আমরা ওকে সন্তানের মতো করে বড় করব। আজ থেকে ওরাই আমার সন্তান হবে। দেখো গিন্নি, তুমি তো ভালো করে জানো আমি হচ্ছি গরিব কাঠুরে। আমাদের তাই ভালোভাবে খাওয়া জোটে না। একবেলা খাবার জোগাড় করতে করতে আমাদের হিমশিম খেয়ে যায়।
তার উপর এই দুটো বাচ্চাকে কি করে মানুষ করব বলো তো? আমরা তো অনেক গরিব। তাতে কি হয়েছে? গরিব বলে কি এই বাচ্চা দুটোকে উদ্ধার করতে পারি না নাকি? বলো তো দেখি, এই বাচ্চা দুটোকে তো জীবন দিতে পারি আমরা। দেখো গিন্নি, তুমি তো এটা ঠিকই বলেছো, কিন্তু আমরা তো খুবই গরিব, দুটো বাচ্চাকে মানুষ করতে পারবো না। তুমি চাইলে একটা বাচ্চাকে নিতে পারো এখান থেকে। যদি আমরা একটা বাচ্চাকে নিই, তাহলে আরেকটা বাচ্চার কি হবে বলো তো? ওকে কে মানুষ করবে? আর ও এমনভাবে পড়ে থাকলে তাহলে যে ও বাঁচবে না। দেখো গিন্নি, আমি একটা কথা বলি, ওই বাচ্চাটার কোনো না কোনো জায়গায় অবশ্যই ওর ভাগ্য লেখা আছে, কেউ না কেউ ওকে ভালোভাবে মানুষ করবে। তার চেয়ে বরং আমরা একটা বাচ্চাকে নিয়ে ভালোভাবে মানুষ করব। তুমি অত চিন্তা করো না তো, ওর ভাগ্য কোনো না কোনো জায়গায় অবশ্যই লেখা আছে। তারপর বাবলু একটা বাচ্চাকে নিয়ে তার স্ত্রীর কোলে দেয়। আজ থেকে এই কন্যা আমারই মেয়ে হবে, আর এর নাম হবে রাধা। আমি ওর মা হব। তারপর বাবলু আর চামেলি সেই বাচ্চাটাকে নিয়ে খুশি খুশি তারা বাড়িতে চলে যায়। এমনভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়, আর ওই রাস্তা দিয়ে কেশবনগরের জমিদার এবং তার স্ত্রী যাচ্ছিল। আর যেতে যেতে তাদের নজর যায় সেই বাচ্চাটির ওপর। দেখো দেখো, ওখানে একটা বাচ্চা পড়ে আছে, সে যে খুব কান্নাকাটি করছে গো। তারপর জমিদার মশাই এবং তার স্ত্রী সেই বাচ্চাটির সামনে যায়, কিন্তু সেই বাচ্চাটি এখনো পর্যন্ত বেঁচে আছে। আরে, এত সুন্দর একটা বাচ্চাকে এখানে ফেলে রেখে গেছে? কার এত বড় সাহস? তার কি একবার মনও কাঁদলো না নাকি, যে এই বাচ্চাকে এমনভাবে এখানে ফেলে রেখে গেছে? ওই জানোয়ারটা যদি আমার সামনে আসে, ওকে এমন শিক্ষা দেওয়া দেব, ও কখনো কল্পনা করতে পারবে না। একটা দুধের শিশুকে এখানে ফেলে রেখে চলে গেছে। ছি ছি ছি, এখন যে কি দিনকাল পড়েছে কি বলবো। জমিদার মশাই, আমাদের বিবাহ হয়েছে অনেক বছর তো কেটে গেল, কিন্তু এখনো পর্যন্ত যে আমরা কোনো সন্তানের মুখ দেখতে পাইনি। যদি আমরা এই বাচ্চাটিকে বড় করি তাহলে কেমন হবে বলো তো? জমিদার মশাই বাচ্চাটির কান্না শুনে তার মনে যে আলাদা একটা অনুভূতি হয়। তারপর তার মুখে একটা হালকা হাসি দিয়ে সে বলতে থাকে, হ্যাঁ দেবিকা, তুমি একদম ঠিকই কথা বলেছো। আজ থেকে এই বাচ্চাটা আমাদেরই হবে। আমরা আমাদের নিজেদের করে নেব ওই বাচ্চাটাকে। এমনভাবে দেখতে দেখতে বেশ কিছু বছর কেটে যায়। রাধা এবং মায়া অনেকটা বড় হয়ে যায়। রাধা এক গরিব কাঠুরের ঘরে বড় হতে থাকে এবং চামেলি ওকে ভালোবাসা এবং ভালো শিক্ষায় বড় করতে থাকে। অন্যদিকে মায়া সে অনেক ধনী পরিবারে বড় হতে থাকে। তার কোনো কিছুতেই অভাব ছিল না। এমনভাবে আরও বেশ কিছু বছর কেটে যায়। মায়া এবং রাধা অনেক বড় হয়ে যায়, কিন্তু তাদের জীবন একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। রাধা ছিল একজন সুন্দরী এবং বুঝদার মেয়ে ছিল। রাধার মনে ছিল তার বাবা মার প্রতি ভালোবাসা এবং সম্মান। সে মাঠে কাজ করে তার গরিব পরিবারকে সাহায্য করত। আর অন্যদিকে মায়া খুব সুন্দরী ছিল, তাই তার সুন্দরতার প্রতি খুব অহংকার ছিল। আরে দেবিকা, দেখতে দেখতে 20টা বছর কেটে গেল, আর আমাদের মেয়ে পুরো 20 বছর পূর্ণ হলো। কিন্তু আমাদের মেয়ে কত সুন্দরী হয়েছে দেখো। এবার যে ওর বিয়ের বয়স হয়ে গেছে, এবার মেয়েকে একটু বাড়িতে থাকতে বলো, বেশি যেন জঙ্গলে ঘোরাঘুরি না করে। আমি একটা সুপাত্র খুঁজবো মেয়ের জন্য। হ্যাঁ গো, তুমি একদম ঠিকই বলেছ। আমাদের মেয়ে কত বড় হয়ে গেছে, আর আমাদের মেয়ের পুরো দেখতে একদম রাজকুমারীর মতো। ওর একটা বিবাহ কোনো রাজকুমারের সাথে করাতে হবে। আমাদের মেয়ের ভাগ্য যেন ভালোই হয়। আর তখন সেখানে মায়া চলে আসে। আরে মায়া মা, আবার তুই কোথা থেকে এলি রে মা? আবার সেই জঙ্গলে ঘুরতে গিয়েছিলিস নাকি রে মা? বল তো দেখি। বাবা, তুমি একদম ঠিকই বলেছ। আমি জঙ্গলে গিয়েছিলাম, কারণ জঙ্গল যে আমার খুবই ভালো লাগে। ওখানে যে পাখির গুঞ্জন শুনতে পাই, হালকা মৃদু বাতাস, আর মনে যে একটা আলাদা রকমের অনুভূতি হয় বাবা। জমিদার মশাই তখন মায়াকে কিছু বলতে যাবে, আর ঠিক তখনই শুনতে পায় বাইরে থেকে একটা ঘোড়ার পায়ের আওয়াজ। আর তারপর তাদের ঘরের মধ্যে চলে আসে একটা সুন্দর রাজকুমার। আরে জমিদার মশাই, প্রণাম প্রণাম। আমি বিজয়নগর রাজ্যের রাজকুমার, রাজা বিক্রমচন্দ্রের বড় পুত্র আদিত্য। তারপর জমিদার মশাই রাজকুমারকে দেখে সে চিনতে পারে। দেখুন জমিদার মশাই, আমি আপনার কন্যাকে জঙ্গলে দেখেছি।
আর আপনার কন্যাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনার কন্যাকে আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই। রাজকুমারের এমন প্রস্তাবে জমিদার মশাই অনেক খুশি হয়ে যায় এবং সে বিবাহের জন্য অনুমতিও দিয়ে দেয়। এমনভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর রাজকুমারের সাথে মায়ার বিবাহ হয়ে যায়। মায়াকে জমিদার মশাই একটা রাস্তা থেকে গুড়িয়ে নিয়ে এসে মানুষ করে তোলে, আর এখন সে রাজমহলের রানী হয়ে গেছে। মায়ার জীবন অনেক ভালোভাবে কাটতে থাকে, কিন্তু মায়া রাজকুমারের স্ত্রী হওয়ার পর থেকে তার মনে অনেকটা অহংকার চলে আসে। রাজমহলে মায়ের জন্য এত দাসী থাকার পরও সে কোনো সন্তুষ্ট ছিল না, তবু তার মনে একটা লোভ চলে আসে। একদিন মায়া ঘরে বসেছিল, আর তখন সেখানে রাজকুমার আদিত্য চলে আসে। মায়া, মায়া, তোমাকে যে আজ খুব সুন্দর লাগছে। আমি অনেক ভাগ্য করে তোমাকে পেয়েছি। সত্যি তুমি অনেক সুন্দরী। ধন্যবাদ রাজকুমার, আমাকে এত প্রশংসা করার জন্য। কিন্তু রাজকুমার, আমি আপনার সাথে একটা কথা বলতে চাই। হ্যাঁ মায়া, বলো না, কি কথা আছে? তুমি নির্দ্বিধায় আমাকে বলতে পারো। রাজকুমার, আমার একটা দাসী চাই যে আমার কাজ করবে। এই রাজমহলে অনেক দাসী আছে, কিন্তু এমন দাসীকে আমার জন্য আনতে হবে সে রাজমহলের কারো কোনো কাজ করবে না, সে শুধু আমার কাজ করবে। আমি তাকে যেটা বলবো সে সেটাই শুনবে, কোনো প্রশ্ন না করে সে আমার কথাই কাজ করবে। কিন্তু মায়া, রাজমহলে তো অনেক দাসী আছে, তাদের মধ্যে তুমি কোনো একটা দাসীকে নিয়ে নাও না, যে তোমার কাজ করবে। না রাজকুমার, আমার কোনো পুরনো দাসী চাই না, আমার নতুন দাসী চাই যে আমার বয়সী থাকবে আর আমার চাকরানি হয়ে আমার প্রত্যেকটা কথায় সে কাজ করবে। আমার নতুন দাসী চাই। দেখো মায়া, তুমি যে কথাটা বললে এটা একদম উচিত কথা না। আমাদেরকে সবাইকে সম্মান করতে হয়, আর তোমার বয়সে যদি কোনো একটা দাসী এনে দিই সেটা তো একটা অসম্মানের ব্যাপার হয়। এটা তুমি একদম উচিত কথা বলনি মায়া। দেখুন রাজকুমার, আপনি শুধু আপনারটা দেখছেন, একবারও আমার কথা ভাবছেন না। কিন্তু আমার চাই, আমার বয়সী একটা দাসী চাই। আমি যেখান থেকে হোক আমার বয়সীর একটা কোনো মেয়েকে আমাকে দাসী হিসাবে নিয়ে আসুন। মায়ের এমন কথা শোনার পর রাজকুমার অনেক চিন্তায় পড়ে যায়। তারপর সে মন্ত্রীর কক্ষে যায়, গিয়ে বলতে থাকে। মন্ত্রী মশাই, মায়ের জন্য একটা দাসী দরকার। তোমার নজরে কি এমন কোনো দাসী আছে যে মায়ের সেবা ধর্ম করতে পারবে? আগে রাজকুমার মশাই, আমার নজরে একটা মেয়ে আছে, তবে এই রাজ্যের একটু দূরে একটা ছোট্ট গ্রাম আছে। সেই গ্রামের বাবলু নামের একটা কাঠুরে থাকে। বেচারা অনেক গরিব, তবে তার একটা মেয়ে আছে, তার নাম রাধা। ওই হচ্ছে রাজকুমারীর জন্য আদর্শ দাসী হতে পারে রাজকুমার। ঠিক আছে, যদি রাধার সেবায় মায়া যদি খুশি হয় তাহলে রাধাকেই প্রাসাদে নিয়ে আসতে হবে। তাহলে চলো আমরা রাধার বাড়িতে যাই। তারপর মন্ত্রী মশাই রাজকুমারকে নিয়ে রাধাদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। তারপর রাজকুমার কাঠুরের বাড়িতে পৌঁছে যায়, আর সেখানে ছিল রাধা। মন্ত্রী মশাই, এই মেয়ে তো অনেক সুন্দরী। মায়া তো এমন ধরনের দাসী চেয়েছিল। হ্যাঁ রাজকুমার, এই হচ্ছে রাধা। দেখো কাটুরে, আমাদের রাজপ্রাসাদে রাজকুমারীর জন্য একটা দাসীর দরকার, যে রাজকুমারীকে সেবা ধর্ম করবে সারাদিন। তো আপনার মেয়েকে কি আমাদের রাজপ্রাসাদে পাঠাতে পারবে, যাতে আমাদের সেবা ধর্ম করতে পারে ভালোভাবে? রাজকুমারীর এমন কথা শুনে বাবলু অনেক চিন্তায় পড়ে যায়। তখন রাধা বলতে থাকে, বাবা, আমরা তো অনেক গরিব, যদি আমি রাজমহলে গিয়ে কাজ করি তাতে আমাদের সংসারটা একটু ভালোভাবে চলবে বাবা, আমাদের সমস্যাগুলো একটু সমাধান হবে। কিন্তু মা, তুই অন্য কারো দাসী কেন হবি বল তো দেখি? বাবা, যদি দাসী হওয়া আমার কপালে থাকে তাহলে যে এটা আমাদেরকে মেনে নিতে হবে বাবা। কাঠুরে, তোমার কন্যা আমাদের রাজমহলে অনেক ভালো থাকবে, অনেক সম্মানে থাকবে। আর হ্যাঁ, তোমাকে এত চিন্তা করতে হবে না, তার জন্য আমরা অনেক সম্পদ দেব। ঠিক আছে রাজকুমার, এটা যদি আপনি চান তাহলে এটাই করুন। যদি এটাই আমাদের ভাগ্যে লেখা থাকে তা তো মেনেই নিতেই হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই রাজকুমার, আপনি রাধাকে নিয়ে যেতে পারেন। তারপর রাজকুমার রাধাকে নিয়ে রাজমহলে চলে যায়। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন মায়া বাগানে বসেছিল, আর সেখানে রাজকুমার এসে তাকে বলতে থাকে, আরে মায়া,
তুমি এখানে একা একা বসে আছো? তোমাকে কি বলবো বলো তো? ওই যে রাধা, যে তোমার দাসী, সত্যি যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর ওর মধ্যে গুণ আছে। এত সব কিছু কাজে পারদর্শী, কি বলবো, রূপ গুণ দুটোই আছে। আমি চাই মায়া, তুমিও রাধার কাছ থেকে কিছু কাজ বাজ শেখো। রাজকুমার, তুমি আমার সামনে আমার দাসীর প্রশংসা করছো? আরে না না মায়া, আমি শুধু রাধার সুন্দরতার গুণের কথাই বলছিলাম। দেখো, আমার এইসব একদম পছন্দ হয় না। রাজকুমার, তুমি আমার দাসীর কেন প্রশংসা করছো এমন ভাবে? তখন রাজকুমার কিছু বলতে যাবে আর সেখান থেকে মায়া চলে আসে তার নিজের কক্ষে। আর নিজের কক্ষে এসে সে মুখ গোমড়া করে বসে থাকে আর তার মনে রাধাকে নিয়ে সে জ্বলতে থাকে। আর তখন সেখানে রাজকুমার চলে আসে, এসে বলতে থাকে মায়াকে, রাজকুমার, এবার সময় হয়ে এসেছে রাধাকে এই রাজমহল থেকে তাড়িয়ে দেওয়ার। আপনি ওকে তাড়িয়ে দিন। আরে মায়া, এইসব তুমি কি বলছো বলো তো? রাধাকে এখান থেকে কেন তাড়িয়ে দেব? তুমি কি জানো রাধার বাবা মা অনেক গরিব, আমরা সাহায্য করছি তাই ওরা দুমুঠো ভালোভাবে খেতে পারছে। তাহলে তুমি ওকে এখান থেকে তাড়িয়ে কেন দেবে বলো তো? আমি যখনই রাধার নামে কিছু বলি তখনই তুমি রাধার পক্ষ নিতে থাকো। কেন রাজকুমার, তুমি রাধার কেন এমন প্রশংসা করতে থাকো বলো তো? সে মরলো কিংবা বাঁচলো সেসব আমাদের দেখার কথা না। তাহলে তুমি কেন ওর সারাক্ষণ প্রশংসা করতে থাকো? আরে মায়া, তুমি এইসব কি কথা বলছো বলো তো? আমরা হচ্ছি রাজা, আর রাজা হয়ে কি প্রজাদের দেখাশোনা আমাদের দায়িত্ব। তাহলে তুমি এমন ধরনের কেন কথা বলছো? মায়ার মনে সন্দেহের বীজ বুনতে থাকে। সে ভাবতে থাকে যে রাজকুমার রাধার সুন্দরতার প্রতি মুগ্ধ হয়ে গেছে, তাই রাধার পক্ষ নিয়ে কথা বলতে থাকে। এমনভাবে ধীরে ধীরে মায়া রাধাকে নিয়ে জ্বলতে থাকতো। মায়া ভাবতে থাকতো যদি রাজকুমার রাধার প্রতি মুগ্ধ হয়ে যায়, তাহলে তাকে যদি বিবাহ করে তাহলে মায়া রাজমহলে কখনোই থাকতে পারবে না। তাই জন্য মায়ার মনে রাধার প্রতি ঘৃণা আরও বেশি বেড়ে যায়। তাই রাধাকে কথায় কথায় অপমান করতে থাকতো। কিন্তু একদিন মায়া তার কক্ষে বসেছিল আর রাধা তার জন্য জল নিয়ে আসে। রাজকুমারী, আমি আপনার জন্য জল নিয়ে এসেছি, আপনি এই জলটা খেয়ে নিন। রাধা, তোমাকে আমার জন্য জল কে আনতে বলেছে? তুমি কেন জল নিয়ে এসেছো বলো? রাজকুমারী, আমি জানি আপনার এই জলটা খুবই প্রয়োজন ছিল, তাই জন্য তো আমি জলটা নিয়ে আসলাম আপনার জন্য। আমার কিসে প্রয়োজন না প্রয়োজন সেটা তুমি কি করে জানবে? আর তুমি কি মনে করেছো যে তোমার কাজকর্মে আমি খুব খুশি হয়েছি? একদমই না। মায়া রাধাকে যতটা দেখে সে রাধার প্রতি আরো বেশি জ্বলতে থাকে। তাই সে রেগে মেগে রাধাকে বলতে থাকে, যেদিন থেকে তুমি এই রাজমহলে এসেছো সেদিন থেকেই আমার জীবনের সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছো তুমি। কিন্তু রাজকুমারী, আমি তো আপনার সেবা ধর্ম করার জন্যই রাজমহলে এসেছি। আমি তো শুধু আপনারই সেবা ধর্ম করি। তোমার সেবা আমার জীবনে শুধু সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তোমার মতো দাসী কোনো কাজেরই নয়। তুমি কি জানো যে তোমার মতো মানুষ সবার জীবন শেষ করে দেয়, কিন্তু ওই ভুলটা সে বারবার করতে চায়। রাজকুমারী, আমি জেনে শুনে কোনো ভুল করি না। তাহলে রাধা, তুমি কি এটাই ভাবতে থাকো যে তুমি সবসময় সব কিছু ঠিক করো? তোমার না বোঝার কারণে রাজমহলের সব কিছু সমস্যার মধ্যে পড়ছে। আজ থেকে আমি তোমাকে একটাও ভুল করতে দেব না। এর জন্য শাস্তি তোমাকে পেতেই হবে, পেতেই হবে। রাজকুমারী, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কোনো ভুল কাজ করব না। তারপর মায়া রাধার সামনে এগিয়ে এসে রাধাকে খুব জোরসে একটা থাপ্পড় মারে আর মেরে বলতে থাকে, তোমার ভুলের কারণে তোমাকে শাস্তি পেতেই হবে। এবার থেকে আমি যেটা বলবো রাধা তোমাকে সেটাই করতে হবে, তা না হলে তোমাকে শাস্তি পেতেই হবে, মনে রেখো তুমি। আমি বুঝতে পারছি রাজকুমারী, আমি কখনো কোনোদিন আপনাকে নিরাশ করব না। তোমার মতো দাসী কিছুই করতে পারে না, আর তোমার প্রতি আমার মনে কোনো ভালোবাসার জায়গা নেই। আর তোমার প্রতি আমার মনে শুধু ঘৃণা আর ঘৃণা। তাহলে বলুন রাজকুমারী, আপনি কি চান? দেখো রাধা, এবার থেকে আমি তোমাকে যেটা বলবো তুমি সেটাই শুনবে। আর আমাকে নিয়ে যদি তুমি কাউকে কোনো কিছু বলেছো তাহলে তোমার অবস্থা আমি খুব খারাপ করে দেব। এটা বুঝতে পেরেছো? না হলে কানে ঢুকিয়ে নাও ভালো করে। হ্যাঁ রাজকুমারী, আমি বুঝতে পেরেছি। এবার থেকে আপনি আমাকে যেটা বলবেন আমি সেটাই শুনবো। দেখো রাধা, তোমার কোনো কাজ আমার আর কোনো পছন্দ আসবে না। আর এমনিতে তোমার মতো দাসী কোনো কাজেরই না। রাজকুমারী, আমি যথেষ্ট পরিমাণে কাজ করি, কিন্তু আপনি আমাকে বারবার এটা মনে করে দেবেন না যে আমার মতো দাসী কোনো কিছু কাজ করে না। কিন্তু রাজমহলের অনেক কাজ আমি করি। দেখো রাধা,
একটা কথা সবসময় মাথা রাখবে যে তুমি একটা দাসী হও, আর দাসীর কোনো সম্মানই হয় না। আমি জানি রাজকুমারী, এই রাজমহলে আমাদের মতো দাসীদের কোনো সম্মান হয় না, কিন্তু আমি এটা আপনাকে বলছি যে আপনি বারবার আমাকে এটা মনে করিয়ে দেবেন না যে আমি কোনো কাজ পারি না। এই রাজমহলে তোমার কোনো জায়গা নেই, আর যদি এই রাজমহলে তোমার কোনো কাজ না থাকে তুমি এখান থেকে চলে যাও তোমার বাড়িতে। ঠিক আছে রাজকুমারী, আপনি যেমনটা চাইবেন তেমনটাই হবে। তারপর রাধা দুঃখী মনে সে তার বাবা মায়ের কাছে ফিরে আসে। এসে তার বাবা মাকে সব ঘটনা খুলে বলে। তখন তার বাবা বলতে থাকে, আরে মা, তুই এই নিয়ে একদম কষ্ট পাস না মা। রাজকুমারীর কোনো কথাতে তুই খারাপ কিছু মনে করিস না। রাজকুমারী হয়তো কোনো কারণে রেগেছিল, তাই হয়তো এমনভাবে বলেছে মা, তুই কষ্ট পাস না। দেখ মা রাধা, একটু ভালোভাবে কাজ করিস মা, কারো কথাতে কোনো কান দিস না। রাজকুমার যে অনেক ভালো মনের মানুষ রে মা। শোন মা, তুই তোর মতো কাজ করবি, রাজকুমারী তোকে যেটা বলবে তুই সেই কাজটা করে দিস মা। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাধা বাগানে বসেছিল, আর সেখানে ভিক্ষা করতে রূপা আসে। আমাকে দুটো ভিক্ষা দাও মা, খুব জোরে যে খিদে পেয়েছে মা, সকাল থেকে কিছুই খাইনি। রাধা সেখানে কিছু ফল কাটছিল, আর সেই ফলগুলো নিয়ে সেই ভিখারিকে দেয়। আমার কাছে কিছু ফল ছিল, সেগুলো তো আপনাকে দিয়ে দিলাম, কিন্তু আপনি কে, আর এমন অবস্থা কেন আপনার? মা, আমার নাম রূপা, আর আমার স্বামীর নাম ভোলা। আমার স্বামী একজন কৃষক ছিল, সেই জমিতে কাজবাজ করে আমাদের সংসার চলতো। কিন্তু এখন যে আমার স্বামী খুব অসুস্থ, আমার স্বামীর চিকিৎসার পিছনে আমাদের কাছ থেকে সব এক এক করে জিনিস চলে গেছে, আর আমাদের কাছে ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই মা। তাই জন্যই ভিক্ষা করে আমাদেরকে খেতে হয় মা, খেতে হয়। রূপা এইসব কথা বলে ভিক্ষা নিয়ে ওখান থেকে চলে যায়, আর পিছন থেকে মায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শুনছিল। মায়া এইসব শুনে খুব রেগে যায়। তারপর সে রাধাকে বলতে থাকে, রাধা, এইসব ভিখারিদের প্রতি তোমার এত দরদ কিসের বলো তো দেখি? আমার এইসবগুলো একদম পছন্দ হয় না। পরের বার থেকে যেন এইসব ভিখারিরা এখানে যেন না আসে। রাধাকে এসব উল্টোপাল্টা কথা শুনিয়ে মায়া ওখান থেকে চলে যায়। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু রূপা সে প্রত্যেকদিন রাধার কাছে এসে ভিক্ষা চাইতে আসতো। ভিক্ষা নিয়ে আবার চলে যেত। তবে একদিন সে ভিক্ষা চাইতে এসে সে রাধাকে বলতে থাকে, জানো মা, তোমাকে যত আমি দেখি তত আমার মেয়ের কথা মনে পড়ে যায়। হ্যাঁ, আমারও এটা মনে হয়। আমি আপনাকে যত দেখি তত মনে হয় যে আপনার সাথে আমার কোনো পুরনো সম্পর্ক আছে। আপনি একটা কাজ করুন, কালকে আপনি আপনার স্বামীকে নিয়ে আসুন, আমি আপনার স্বামীকেও দেখতে চাই। ঠিক আছে রাধা মা, তুমি যেটা বলছো সেটাই হবে। কাল আমি আমার স্বামীকে নিয়ে তোমার কাছে আসবো, তাহলে তুমি আমার স্বামীকে দেখে নিও আর পরিচয়ও করে নিও মা। পরদিন সকালে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধা কাজ করছিল, আর তখন সেখানে মায়া চলে আসে। আর মায়া বলতে থাকে, এখানে রাধা এক মনে কাজ করছে, আশেপাশেও কাউকে দেখতে পাচ্ছি না। তবে রাধা হচ্ছে আমার পথের কাঁটা, আমার কাঁটাটাকে সরাতে হবে আর রাজকুমারের থেকে দূরে রাখতে হবে, তা না হলে যে আমি শান্তিতে থাকতে পারবো না। মায়া এইসব ভেবে ভেবে সে রাজমহলের ছাদের ওপর থেকে রাধাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। রাধা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে মারা যায়। আর তখন সেখানে চলে আসে রাধার বাবা মা, যারা রাধাকে মানুষ করেছিল। রাধা, এমন অবস্থা তোর কি করে হলো মা? কে তোর এমনভাবে ছাদে থেকে ফেলে দিল মা? কে করলো এমন অবস্থা? তখন সেখানে রূপার ভোলা চলে আসে, কিন্তু রাধার এমন অবস্থা দেখে রূপাও খুব কাঁদতে থাকে আর বলতে থাকে, যখনই আমি এই মেয়েকে দেখতাম তখন আমার মনে হতো যে এটাই আমার মেয়ে, কিন্তু আজও আমি তাকে ফের আবার হারিয়ে ফেললাম। 20 বছর আগে আমার স্বামী আমার 2 সন্তানকে নিয়ে রাস্তায় ফেলে দিয়েছিল। এমন কথা শুনে বাবলু এবং চামেলি অনেক অবাক হয়ে যায়। তখন চামেলি বলতে থাকে যে ওই রাস্তা থেকে তারা 2 বাচ্চাকে দেখেছিল, তার মধ্যে একটা বাচ্চাকে তারা মানুষ করে। আরে ওটা তো আমাদের রাধা মা,
ওখান থেকে আমরা দুটো বাচ্চাকে পেয়েছিলাম, তার মধ্যে একটা বাচ্চাকে আমরা মানুষ করেছি। এই যে আমার রাধা মা। তখন রাজপ্রাসাদে জমিদার এবং দেবিকা চলে আসে, তাদের মেয়ের খবর নিতে আসে। তারা এসে সব ঘটনা দেখে আর পিছন থেকে সব কিছু শুনছিল। তখন তারা বলতে থাকে, শোনো, আমরাও কিছু বছর আগে একটা বাচ্চা রাস্তা থেকে গড়িয়ে পেয়েছিলাম, আর তার নাম রেখেছিলাম মায়া। এই রাজকুমারের সাথেই তার বিবাহ দিয়েছিলাম। তাদের সব কিছু কথা শুনছিল উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়া। মায়া এসব কথা শুনে অনেক অবাক হয়ে যায়। তখন সে নিজে নিজে কান্নায় ভেঙে পড়ে যায়। তারপর সে নিচে এসে সবার সামনে বলতে থাকে, আমি আমার বোন রাধাকে মেরে দিয়েছি। আমি নিজের হাতে ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি। এর জন্য দায়ী আমি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এই সব কথাবার্তা পাশে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোলা শুনছিল। সে অঝরে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে সে বলতে থাকে, এইসব এইসব আমার জন্য হয়েছে। আমি যদি ওই দিন আমার দুই সন্তানকে রাস্তায় না ফেলে দিতাম, তাহলে এমন দিনটা কখনোই আসতো না। হে ঈশ্বর, এমন একটা দৃশ্য দেখার আগে আমায় তুলে কেন নিলে না? এর জন্য পাপী আমি। আমার যে সারা জীবনের কর্মের ফল ভোগ করতে হবে। আর তখন সেখানে রাজকুমার চলে আসে। রাজকুমার রাধার এমন অবস্থা দেখে রাজকুমার অনেক অবাক হয়ে যায়। তখন মায়া রাজকুমারকে সব ঘটনা খুলে বলে, রাজকুমার, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আমি জানতাম না যে রাধাই আমার নিজের বোন। তবে এই ঘটনা ছিল খুবই দুঃখজনক। তখন রাজকুমার ভোলার দিকে তাকিয়ে বলতে থাকে, আরে দেখো ভোলা, ছেলে হোক কিংবা মেয়ে হোক, এটা সম্পূর্ণ ঈশ্বরের দান। আর তোমার একটু লজ্জা করলো না? তুমি তোমার মেয়েকে রাস্তায় ফেলে দিয়েছো, তাও আবার দুটো দুটো মেয়েকে তুমি রাস্তায় ফেলে দিয়েছো এমন ভাবে। তোমার একটু বিবেক কাঁদলো না? ছি, তোমার লজ্জা থাকা দরকার। রাজকুমার, আমি রাগের বশে আমার দুই কন্যাকে আমি রাস্তায় ফেলে এসেছিলাম। যখন আমার রাগ শান্ত হলো, তখন আমি আবার সেই রাস্তার সামনে গিয়ে দেখি আমার দুই কন্যা সেখানে ছিল না। কিন্তু ঈশ্বরের এমন পরিহাস যে আমি পেয়েছি তো পেয়েছি, আমার এক কন্যাকে আমার মৃত অবস্থায় দেখতে পাচ্ছি, আর এক কন্যা যে আমার মার একটা কন্যাকে খুন করেছে। ঈশ্বর তোমার জন্য এমন একটা শাস্তি বেঁচে রেখেছিল, তবে তুমি যা ভুল করেছো তার জন্য সারা জীবন শাস্তি যে তোমাকে পেতেই হবে। এবার তুমি তোমার কর্মের ফল ভোগ করতেই থাকো। তারপর রাজকুমার আদিত্য মায়াকে বলতে থাকে, মায়া, আজ তুমি শুনেছো রাধা তোমার নিজের বোন, তাই তোমার চোখ থেকে জল আসছে। আর যদি রাধা তোমার নিজের বোন না হতো, তাহলে তোমার চোখ থেকে এক ফোঁটাও জল আসতো না। তোমার মতো স্ত্রী আমার জীবনে চাই না। তুমি এই মুহূর্তে এই রাজ্য ছেড়ে চলে যাও। এখানে তোমার কোনো স্থান নেই। কিন্তু তুমি যা পাপ করেছো তার জন্য আমি তোমাকে ফাঁসি দিতে পারতাম, কিন্তু না, তুমি তোমার ভুলের কারণে সারা জীবন প্রায়শ্চিত্ত করতে থাকো। চলে যাও এখান থেকে তুমি এক্ষুনি। এইসব কথা বলে রাজকুমার আদিত্য সে তার রাজপ্রাসাদে চলে যায়। অন্যদিকে ভোলার রূপা বাবলু চামিলি মিলে রাধার অন্তিম সংস্কার করে দেয়। আর এদিকে মায়া একা একা জঙ্গলে চলে যায়, কারণ জমিদার মশাই মায়াকে আর তার কাছে রাখেনি। অন্যদিকে ভোলা ভাবতে থাকে তার ভুলের কারণে এই সব ঘটনা ঘটেছে। সে যদি তার দুই সন্তানকে রাস্তাতে ফেলে না দিয়ে আসতো, তাহলে এমন ঘটনা কখনোই ঘটতো না। আর এদিকে বাবলু আর চামিলি তারা খুব কাঁদতে থাকে। তারা ভাবতে থাকে যে তাদের মেয়েকে তারা কখনো খুশি এবং সুখ দিতে পারেনি। জমিদার মশাই ভাবতে থাকে যে এমন মেয়েকে রাস্তা থেকে গড়িয়ে কেন তারা মানুষ করেছিল। বন্ধুরা, এই গল্প থেকে একটা শিক্ষা পাওয়া যায় যে রাগের বশে এমন কোনো কিছু করো না যে সারা জীবন তোমাকে পস্তাতে হবে। অনেক দিন থেকেই ভাবছি ভাইটার কাছ থেকে একবার ঘুরে আসব। কতদিন হলো ভাইটাকে দেখা হচ্ছে না। হ্যাঁ গো, ঠিক বলেছ। ঠাকুরপো সেই যে শহরে চলে গেল, তারপর থেকে ঠাকুরপোর আর কোনো পাত্তা নেই। হ্যাঁ, সেজন্যই তো বলছি, ভাইটাকে দেখার জন্য মনটা কেমন যেন ছটপট করছে। আর আমি জানি আমরা যখন আমার ভাইয়ের কাছে যাব, আমার ভাই নিশ্চয়ই অনেক খুশি হবে। হ্যাঁ গো, ঠাকুরপো আমাদেরকে দেখে খুশি হবে না তো যাবে কোথায়? আমাদেরকে কতই না ভালোবাসে। হ্যাঁ গো, আমার ভাই বলে কথা, ভালো না বেশে যাবে কোথায় শুনি?
ছোট থেকে আমার আদর্শে ওকে মানুষ করেছি, ওকে তো আমাদেরকে ভালোবাসতেই হবে। হ্যাঁ, সে তো আমি জানি। ভাই যে তোমার জীবন, ভাইকে ছাড়া তো আর কিছুই বোঝো না। ভাইকে নিয়ে কত গল্প তোমার। হ্যাঁ, আমার ভাইকে নিয়ে গল্প করব না তো কাকে নিয়ে গল্প করব শুনি? আমার ভাই আমার কলিজার টুকরা, আমার ভাইকে আমি অনেক ভালোবাসি। আচ্ছা, হয়েছে হয়েছে, ভাইকে নিয়ে আর এত তারিফ করতে হবে না। চলো তো দেখি, খেতে চলো। তোমার খাবার কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু আবার বলো না খাবার কেন ঠান্ডা হলো, গরম করে দাও। আমি কিন্তু আর গরম করে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর অত গরম করে দিতে হবে না। চলো দেখি, আমাকে ভাতটা দাও। এই কি কি করছো তুমি? আজকে না আমাদের শহরে যাওয়ার কথা? আরে দেখো না, ছোট ভাইটার জন্য একটু গরম গরম পিঠা বানাচ্ছি। আমি জানি আমার ঠাকুরপো গরম গরম পিঠা খেতে যে কি পছন্দ করে। ও আচ্ছা, আমার ভাইয়ের জন্য তাহলে পিঠা বানানো হচ্ছে। হ্যাঁ গো, সৈকত আর সুমির জন্য একটু পিঠা বানাচ্ছি। ওরা তো শহরে থাকে, তেমন ভাবে ওদের এসব খাওয়া হয়ে ওঠে না। তাই ভাবলাম আর কি ওদের জন্য একটু পিঠা গুছিয়ে নি, তাহলে দেখবে ওরা অনেক খুশি হবে। তা ঠিক বলেছো। আসলে আমার ভাইটা কতদিন হলো গ্রামে আসে না, আর গ্রামে আসলে তুমি যে তাকে কত তৃপ্তি ভরে খাইয়ে দাও তা তো আমি জানি। ওই জন্যই তোমার দেওরের জন্য এত আয়োজন বুঝি। হ্যাঁ, আমার দেওরের জন্য এত আয়োজন। আমি জানি এই পিঠা দেখলে সৈকত কোনোভাবেই নিজেকে সামলাতে পারবে না, খুব খুশি হবে আর পিঠা প্রাণ ভরে খাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত দেরি টেরি আবার করো না গো, তাড়াতাড়ি পিঠের কাজটা শেষ করো। আজ বিকালে ট্রেনে আমাদেরকে যেতে হবে, আবার ট্রেন মিস হয়ে গেলে কিন্তু খবর আছে তোমার। আরে না না, ট্রেন মিস হবে না, আমি সময় মতো তৈরি থাকবো। এরপর সৈকতের দাদা বৌদি শহরে এসে পৌঁছায়। ভাই আমার, কেমন আছিস? ঠাকুরপো, কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো তো আছি, কিন্তু তোমরা হঠাৎ কোনো কিছু না বলে যে? আসলে ভাই, আমরা এখানে এসেছি তোকে না জানিয়ে, যাতে তুই আমাদেরকে দেখে একেবারে অবাক হয়ে যাস। আর আমরা যদি তোকে জানিয়ে আসতাম তাহলে খুশিটা যে মাটি হয়ে যেত। কিসের খুশির কথা বলছো দাদা? কেন ভাই, আমরা এখানে এসেছি তুই খুশি হোসনি? আরে তুমিও না পারো বটে। তুমি আসবে আর তোমার ছোট ভাই খুশি হবে না, তা কি কখনো হয় নাকি? ভাই তো আমাদেরকে দেখে অনেক খুশি হয়েছে। ওসব ছাড়ো তো, এসেছই যখন ঘরে চলো। আর এইভাবে না জানিয়ে আসাটা তোমাদের ঠিক হয়নি। কি বলছিস ভাই? আমরা তোকে না জানিয়ে আসাতে তুই কি বিরক্তি বোধ করছিস? আমাদের হঠাৎ মনটা তোর জন্য বড্ড খারাপ করছিল, তাই ভাবলাম আমরা দুজন একটাবার যাই, গিয়ে আমার ভাইটাকে দেখে আসি। আর শোন না, তোর বৌদি তোর জন্য কত রকমের পিঠা বানিয়ে নিয়ে এসেছে, শুধুমাত্র তোর কথা চিন্তা করে। তুই তো শহরে থাকিস, তোর তো তেমন ভাবে এসব খাওয়া হয় না, তাই তোর বৌদি তোর জন্য নিয়ে এসেছে। কি, আমার জন্য? আমার জন্য গ্রাম থেকে পিঠা বানিয়ে নিয়ে আসতে হয়েছে? কেন দাদা, আমি কি ভিখারি নাকি যে আমার খাওয়া হয় না? কি বলছিস ভাই? কি বলছো ঠাকুরপো, তোমার খাওয়া হবে না কেন? আসলে তুমি তো অনেকদিন আমার হাতে পিঠা খাওনি, তাই ভাবলাম তোমার আর সুমির জন্য একটু নিয়ে যাই। নিয়ে আসলে তোমরা অনেক খুশি হবে। ছাড়ো তো, তোমাদের এসব আদিক্ষেতাপনা একদম ভালো লাগে না। ঠাকুরপো, তুমি কি খুশি হওনি? আচ্ছা ওসব বাদ দাও, এসে ফেলেছই যখন ঘরে চলো। শোনো, তোমার দাদা বৌদির কি কোনো আক্কেল নেই? এইভাবে হুট করে না জানিয়ে তাদের আসাটা কি উচিত হলো? দেখো, আমি আর কি বলবো, যা বলার সবকিছু তো তোমার সামনে বললামই। তারা যদি এইভাবে না জানিয়ে আসে, সেখানেও কি আমার দোষ? না না, তোমার দোষ নয়, কিন্তু শোনো, তোমার ওই গেও দাদা বৌদিকে আমার কিন্তু একদম পছন্দ হয় না। যত তাড়াতাড়ি পারো ওদেরকে কিন্তু বিদায় করার ব্যবস্থা করো। হ্যাঁ গো, তোমার থেকেও বড় বিপদে আমি আছি। ওদের কি যে আমার একদম পছন্দ হয় না, যে করেই হোক ওদেরকে এই বাড়ি থেকে তাড়াতাড়ি যেতেই হবে। হ্যাঁ, আমিও কিন্তু তোমাকে বলে রাখলাম, আমি ওদের জন্য অতিথি সেবা করতে পারবো না।
না না, ওদের জন্য আবার অতিথি সেবা কিসের? ওরা যেমন মানুষ তেমনই থাকবে, শুধুমাত্র ওরা যে কদিন আছে 3 বেলা 3 মুঠো খেতে দিও, আর কোনো অতিথিপনা করতে হবে না। হ্যাঁ, আর তোমার দাদা বৌদিকে বলে দিও আমার সাথে যেন কোনো ন্যাকামি করতে না আসে। আমার কিন্তু ওদেরকে দেখলে একদম পছন্দ হয় না। যত তাড়াতাড়ি পারো ওদেরকে চলে যাওয়ার ব্যবস্থা করো। আমি কিন্তু ওদেরকে এই বাড়িতে বেশি দিন মেনে নেব না। না না গিন্নি, তোমাকে বেশি দিন মানতে হবে না। তুমি এসব বিষয় নিয়ে চিন্তা করো না। কিছুদিনের মধ্যে যদি না যায় তাহলে আমি ওদেরকে এখান থেকে বের করে দেব। বোন, তোমার বড় দাদার খুব খিদে লেগেছে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, এখনো পর্যন্ত ওনার পেটে যে কিছু পড়লো না। তুমি যদি একটু খেতে দিতে। কি খেতে দেব তোমাদেরকে? তোমরা তো না খেয়ে থাকারই মানুষ, তোমাদের আবার এত সকাল সকাল খিদে লাগে নাকি? কি বলছো বোন? আমরাও তো মানুষ, আমাদেরও তো খিদে আছে। সকাল থেকে যে আমরা না খেয়ে আছি, সময়ের সাথে সাথে খিদেটাও ভীষণ জোরে পাচ্ছে। কি করব বোন, আমাদেরকে কিছু খেতে দাও। শোনো, তোমরা কি এখানে খেতে এসেছো নাকি শুধু খাই খাই? কেন, আর একটু কি সবুজ হয় না তোমাদের? কি বলছো বোন? আমরা যে সকাল থেকে না খেয়ে আছি, আর কতক্ষণ এরকম না খেয়ে থাকবো বলো তো? কতক্ষণ না খেয়ে থাকবে তা আমি জানি না, কিন্তু আমরা যেই সময়ে খেতে বসবো ঠিক সেই সময়ই তোমাদেরকে খাওয়া দেওয়া হবে। তার আগে এসে বারবার খাই খাই করো না। আমার কিন্তু আবার এত খাই খাই পছন্দ না। আসলে বোন, আমি না হয় পরে খাবো, কিন্তু তোমার দাদার খাওয়াটা যদি দিতে, তোমার দাদা তাহলে খেয়ে একটু ঘুমাতে পারতো। আসলে ওনার তো এত দেরি করে খাওয়ার অভ্যাস নাই, তাই বলছিলাম। দেখো, কি খাওয়ার অভ্যাস আছে না আছে তা আমি জানতে চাই না। আমাদের বাড়িতে এসেছই যখন, আমরা যেমনভাবে চলবো তোমাদেরকে ঠিক তেমনভাবেই চলতে হবে। আমাদের পরিবেশের সাথে তোমাদেরকে মানিয়ে নিতে হবে, তারপরেই না আমাদের বাড়িতে থাকতে পারবে। আর তা না হলে এই বাড়িতে থাকার তো কোনো মানে হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন দিতেই পারবে না, তাহলে তাহলে না হয় আমরা তোমাদের সাথেই খেতে বসবো। আর তোমরা যখন খেতে বসবে আমাদেরকে শুধু একটু ডাক দিও, আমরাও তাহলে চলে আসব। ঠিক আছে ঠিক আছে, এখন যাও তো দেখি। খাওয়ার জন্য এত কানের ধারে ঘ্যানর ঘ্যানর করো না, আমার আবার স্নান করাও বাকি আছে। সব কাজ হয়ে গেলে তারপরে খেতে দেব। এ কি ভাই, কোথায় যাচ্ছিস? কেন দাদা, তুমি কি দেখতে পাচ্ছ না আমি অফিসে যাওয়ার জন্য রওনা দিচ্ছি? ও আচ্ছা, তুই তাহলে এখন অফিসে যাবি? হ্যাঁ দাদা, আমি এখন অফিসে যাব। আমি কি আর তোমাদের মতো বসে বসে খাওয়া লোক নাকি? আমাকে সময় মতো কাজ করতে হয়। কাজ না হলে টাকাও জুটবে না, পেটের ভাতও জুটবে না। কি বলছিস ভাই? আমি আমি বসে বসে খাই? তুই জানিস না আমি গ্রামে কি করি? আমি তো কটা দিন তোদের বাড়িতে এসেছি বলেই তো বসে আছি। ওসব থাক দাদা, তোমার কত কাজ সেসব আমাকে না বললেও চলবে। আমাকে তো কাজে যেতে হবে নাকি? আসলে ভাই তেমন কিছু না, তোর সাথে একটু কথা বলতে ইচ্ছা হয়, কিন্তু যেখান থেকে এসেছি তোর সাথে একটু কথা বলার সুযোগই হচ্ছে না। দেখো, এত কথা বলার সুযোগ করে কি হবে? আমি ব্যস্ত মানুষ, আমার অনেক কাজ থাকে। আমি কি তোমার সাথে বসে গল্প আড্ডা করতে পারি নাকি? না না ভাই, তেমন না। আসলে মনটা একটু খারাপ লাগছিল, তাই ভাবলাম আর কি তোর সাথে একটু কথা বলি। কিন্তু তুইও তো ব্যস্ত, তোর সাথে তো কথা বলতে পারছি না। হ্যাঁ দাদা, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আমার এত কথা বলার সময় নেই। আমি এখন আসলাম। আচ্ছা শোনো, তোমার দাদা বৌদি কি এই বাড়ি থেকে যাওয়ার কোনো নামই নেবে না নাকি? যেখান থেকে এসেছে এখনো পর্যন্ত তো যাওয়ার কোনো চিন্তা ভাবনাই দেখছি না। হ্যাঁ, তুমি কিন্তু তা ঠিক বলেছ। ওদেরকে তো যাওয়ার কোনো মতিগতি দেখছি না। ওরা আর কটা দিন থাকবে তাও তো জানি না। দেখো, তোমার দাদা বৌদি কটা দিন থাকবে তা আমি জানি না, কিন্তু আমার বাড়িতে ওই গেও ভূত দুটোকে আর বেশি দিন রাখতে পারবো না। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, আমার কোনো আপত্তি নেই। আমি কি চাইছি নাকি ওদেরকে এখানে রাখতে? আমিও তো চাই না। আমি চাই ওরা খুব শীঘ্রই এই বাড়ি ছেড়ে চলে যাক। ঠিক আছে, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি নিজেই ওদেরকে এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলবো। এই বাড়িটাকে আর বাড়ি রাখেনি ওরা,
বাড়িটাকে পুরো বস্তি বানিয়ে দিয়েছে। ওরা যতদিন না যাচ্ছে আমার যেন মনটা শান্তি পাচ্ছে না। শোনো দিদি, আর কতদিন এখানে থাকবে বলো তো? তোমরা কি একেবারে সবকিছু গুছিয়ে গাছিয়ে এখানে চলে এসেছো নাকি? কি বলছো তুমি বোন? আমরা এখানে কটা দিন ঘোরার জন্য এসেছি। দেখো, তোমরা কবে যাবে না যাবে তা আমি জানি না, কিন্তু আমাদের বাড়িতে আমি আর তোমাদেরকে বেশি দিন রাখতে পারবো না। বেশি দিন মানে আজই আজই তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাও। কি বলছো বৌমা? আমরা আমরা এই বাড়ি থেকে চলে যাব? আমরা এসেছি মাত্র 4 দিন। ভাবলাম কিছু না হোক একটা সপ্তাহ অন্তত ভাইটার বাড়িতে থাকবো। না না না, আপনাদেরকে অত এক সপ্তাহ থাকতে হবে না। এই 4 দিনে যে আমি পাগল হয়ে যাচ্ছি আপনাদের সাথে। এই বাড়িতে আমি আর থাকতে পারছি না, নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। 7 দিন থাকতে গেলে একেবারে পাগলই হয়ে যাব। আপনাদেরকে 7 দিন থাকতে হবে না। আপনারা যে কদিন থেকেছেন এই কদিন থেকেই এবার নিজেদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিন। এরপর সৈকতের দাদা বৌদির মনটা অনেকটা খারাপ হয়ে যায়। ঠিক আছে বোন, তুমি একদম চিন্তা করো না। আমরা আমরা আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমাদের বাড়িতে আর বোঝা হয়ে থাকবো না। হ্যাঁ বৌমা, সৈকত কি চায় যে আমরা এই বাড়ি থেকে আজই চলে যাই? হ্যাঁ, উনিও এটাই চায়। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি আর চিন্তা করো না। আমরা আমরা আজই এই বাড়ি থেকে চলে যাব। এরপর সৈকতের দাদা বৌদি মন খারাপ করে সেখান থেকে গ্রামে ফিরে আসে। এ কি, তুমি এখনো চুপচাপ মন খারাপ আছো? আর কতদিন এইরকম মন খারাপ করে থাকবে বলো তো? না না, মন খারাপ করব কেন? মন খারাপের কিছু হয়নি। আসলে ভাইটার জন্য একটু কষ্ট হচ্ছিল। হ্যাঁ, আমি তো জানি ভাইয়ের জন্য কষ্ট হচ্ছিল, নাকি ভাই আর ভাইয়ের বউয়ের বলা কথাগুলোর জন্য কষ্ট হচ্ছিল? কি বলছো কি রিমা? না না, আমার ভাই বৌমার কথা শুনে আমার কষ্ট হবে কেন? আসলে ওখান থেকে চলে আসার পর থেকে ভাইটার কথা খুব মনে পড়ছে। দেখো, তোমার ভাই আর ভাইয়ের বউ আমাদেরকে যেভাবে অপমানিত করেছে ওখানে, সেখানে আমার মনে হয় না ওরা আমাদেরকে নিয়ে চিন্তা করে বা ওদেরকে নিয়ে আমাদেরকে কষ্ট পেতে হবে। দেখো রিমা, তুমি যাই বলো না কেন, আমার ভাই হচ্ছে আমার রক্ত। রক্তের টান কখনো মুছে ফেলার মতো নয়। আমার ভাইকে আমি অনেক ভালো করে চিনি। আমার ভাই আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ গো, তা তো আমি জানি তোমার ভাই তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু শোনো, আর ভাইয়ের জন্য মন খারাপ করে নিজের শরীরটাকে নষ্ট করো না। ভাইকে নিয়ে ভাবনা চিন্তা করা বন্ধ দাও। আচ্ছা রিমা, আমার ভাইটা কেমন জানি পাল্টে গেল, তাই না? কেমন যেন চোখের পলকে একদম অন্যরকম হয়ে গেল। যে ভাই আমার দাদা ছাড়া কিছুই বুঝতো না, সেই ভাই কিনা আমাকে একদমই সহ্য করতে পারলো না। আমরা ওখানে গিয়েছি ওদেরকে আরো খুশি হওয়ার কথা, কিন্তু খুশি হওয়ার বদলে দুজনের চোখে মুখে আমি বিরক্তির ছাপ স্পষ্ট দেখেছি। তাই তো আর ওখানে এক দণ্ডও থাকলাম না, সবকিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম। হ্যাঁ গো, ঠিক বলেছো। আমারও কিন্তু তাই মনে হয়েছে। সুমি কিংবা সৈকত দুজনের হয়তো কেউ চায় না যে আমরা ওখানে থাকি। হ্যাঁ, কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, আমার এই ভাইটা কিভাবে পর হয়ে গেল। যে ভাইকে আমি কোলে পিঠে আদর যত্ন করে মানুষ করলাম। হ্যাঁ, তুমি আর এসব নিয়ে মন খারাপ করো না। আসলে ভাইটার জন্য একটু মন খারাপ লাগছিল, তাই আর কি। তাছাড়া আর কিছু নয়। ঠিক আছে গো, তুমি আর ওসব নিয়ে ভেবো না। তবে একটা কথা মাথায় রেখো, উপরে ভগবান বলে কেউ একজন আছেন, তিনি নিশ্চয়ই সবকিছু দেখছেন। আর তুমি যে তোমার ভাইকে কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসো তা তো সবাই জানে। যাক, অবশেষে তাহলে আপদ বিদায় হলো। কি যে বাঁচলাম! এই আপদ দুটোকে বিদায় না করা পর্যন্ত আমার যেন শান্তি হচ্ছিল না। কি বলছো, চলে গিয়েছে আমার দাদা বৌদি? হ্যাঁ গো, তোমার দাদা বৌদি চলে গিয়েছে। ও, তা কি এমন বললে যে শুনেই সুরসুর করে চলে গেল? শোনো, তোমাকে আর অত কিছু শুনতে হবে না। সারাদিন পরে কাজ করে বাড়িতে ফিরেছো, এবার একটু ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, কিন্তু দাদা বৌদি আমার কথা জিজ্ঞাসা করেনি? হ্যাঁ, তোমার কথা জিজ্ঞাসা করেছিল, কিন্তু জিজ্ঞাসা করে আর কি লাভ, তুমি তো বাড়িতেই নেই। তা বেশ, গিয়েছে যখন ভালোই হয়েছে। যাক গিয়ে একটু নিশ্চিন্তা হয়ে গেল।
এর কিছুদিনের মধ্যেই সৈকতের কোম্পানিতে অনেক বড় দুর্ঘটনার কারণে পুরো কোম্পানি বন্ধ হয়ে যায়। সুমি, আমাদের যে সর্বনাশ হয়ে গেল, এখন কি হবে? হ্যাঁ গো, কিছুই তো বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল। আমাদের কোম্পানিটা যে এইভাবে নিঃশেষ হয়ে যাবে তা আমরা কেউ কল্পনা করতে পারিনি। হ্যাঁ গো, আমি তো একদমই ভাবিনি যে এইভাবে সবকিছু চোখের সামনে শেষ হয়ে যাবে। কি করব কিছুই বুঝতে পারছি না। কোম্পানির কাজের জন্য আমি যে কত টাকা লোন নিয়েছিলাম, সেই টাকা যে আমি আর পরিশোধ করতে পারবো না সুমি। কি বলছো? সেই টাকা পরিশোধ করতে পারবে না মানে? তুমি লোন নিয়েছিলে? হ্যাঁ, আমি আমি এই বাড়িটার বিনিময়ে অনেক টাকা লোন নিয়েছিলাম, কিন্তু এখন কি করব কিছুই তো বুঝছি না। কিন্তু সেই লোনের টাকা আমি কিভাবে পরিশোধ করব? কি বলছো? এ কথা তো তুমি আমাকে আগে জানাওনি। সুমি, তোমাকে জানানোর সময় হয়ে ওঠেনি। আসলে সারাদিন ব্যস্ততার মাঝখানে তোমাকে বলতেই পারিনি। কিন্তু এখন কি হবে? কি করে যে আমাদের বাড়িটাকে বাঁচাবো, লোনগুলোকে পরিশোধ করব, আর সবকিছু আগের মতো হয়ে যাবে। দেখো, তা তো আমি জানি না, কিন্তু কি হবে কিছুই যে বোঝা যাচ্ছে না। দেখো, আমাদের তো অনেক টাকার প্রয়োজন, আর টাকা যদি দিতে না পারি তাহলে আমাদের ঘর অন্য কারো দখলে চলে যাবে। এর থেকে চলো না, একটা কাজ করি, তোমার বাবার কাছে যাই, নিশ্চয়ই তোমার বাবা মা আমাদেরকে সাহায্য করবেন। কি বলছো? আমার বাবা মায়ের কাছে যাব? আমার বাবা মা আমাকে সাহায্য করবে? হ্যাঁ সুমি, আমার তো তাই মনে হয়। তোমার বাবা মা তোমাকে অনেক ভালোবাসে, নিশ্চয়ই আমাদের কোনো সাহায্য করতে পারবে। এরপর সৈকত এবং সুমি তার শ্বশুর বাড়িতে চলে যায়। এটা তুই কি বলছিস রে মা? তোদের তোদের টাকার প্রয়োজন? আমরা কোথা থেকে পাবো? আমাদের কাছে অত টাকা নেই। কি বলছো মা? দেখো না, দেখো না মা, আমরা অনেক বড় বিপদে পড়েছি। এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার হতেই হবে মা। একটু তুমি আমাদেরকে সাহায্য করো মা। দেখ বাপু, মেয়ে বিয়ে দিয়েছি, পরের আয়ত্তে চলে গিয়েছে। সেই মেয়ের প্রতি আমাদের কোনো আর কর্তব্য দায়িত্ব কিছুই নেই। কি বলছো মা? আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি, আর তুমি আমাকে এমন কথা শুনিয়ে দিতে পারলে? হ্যাঁ, এমন কথা শুনিয়েছি। আসলে আমরা কোনোভাবেই সাহায্য করতে পারবো না। তোরা বরং এখান থেকে আসতে পারিস। মা, আমি তোমাদের কাছে সাহায্যের জন্য এসেছি, আর তোমরা চাইলেই আমাকে সাহায্য করতে পারবে। এইভাবে আমাকে ফিরিয়ে দিও না মা, আমাদেরকে সাহায্য করো। দেখ সুমি, তোর সাথে আমরা আর কথা বাড়াতে চাচ্ছি না। তোরা এখান থেকে আসতে পারিস, আমাদের কাছে কোনো সাহায্য হবে না। এরপর সুমি আর সৈকত মন খারাপ করে চলে আসে। এরপর তারা গ্রামের বাড়িতে চলে আসে। এ কি ভাই, তুই তুই এখানে? দাদা, আমাদের যে সব শেষ হয়ে গেল, আমাদের যে আর কিছুই নেই। কি বলছিস ভাই, সব শেষ হয়ে গেল মানে? কি বলছিস ভাই, এত কিছু হয়ে গেছে? হ্যাঁ দাদা, এত কিছু হয়ে গেছে। আমি কি করব কিছুই জানি না। আমার যে শেষ সম্পদ ঘরবাড়িটুকু ছিল, সেটুকু বিক্রি করে আমাকে সমস্ত টাকা পরিশোধ করতে হয়েছে। কিন্তু এখন যে আমাদের থাকার কোনো আশ্রয় নেই, বাসস্থান নেই, কি করব দাদা? দেখ ভাই, তোদের বাসস্থান আশ্রয় নেই কে বললো? এই ঘরবাড়িটাই তো তোদের বাসস্থান। এই ঘরবাড়িটা কি আমার নাকি? এটা আমাদের বাবার অনেক যত্ন করে গড়ে তোলা বাড়ি। এই বাড়িতে তোরও যেমন অধিকার আছে, আমারও তেমন অধিকার আছে। কি বলছো দাদা? এই বাড়িতে তোমরা আমাকে থাকতে দেবে? হ্যাঁ ভাই, থাকতে দেব না কেন? তুই যে আমার আপন ভাই। না দাদা, আমি তোমাদের সাথে কত বড় অন্যায় করেছি। তোমরা আমাদের বাড়িতে যাওয়ার পরে তোমাদেরকে যেমন তেমন করে কথা শুনিয়েছি, আর তোমরা কিনা আমাদের কথা চিন্তা করছো? হ্যাঁ ভাই, আমি বড়। আমি যদি ছোটদেরকে ক্ষমাই না করতে পারি, তাহলে আমার বড় হয়ে কি লাভটা হলো শুনি? সত্যি দাদা, আমি ভুল ছিলাম। আমি মানুষ চিনতে ভুল করেছিলাম। আমি তোমাদেরকে কিছু সময়ের জন্য হলেও নিজের কাঁধের বোঝা মনে করেছিলাম, তাই তোমাদেরকে ওখান থেকে বের করার জন্য এত চেষ্টা। কিন্তু আজ বুঝতে পারছি, আপনজন আপনই হয়, পর কখনো আপন হয় না। তাই তো আমার শ্বশুর শাশুড়ি আমাকে সাহায্য করলো না, কিন্তু আমার আপন ভাই আমাকে এক নিমেষেই সবকিছু ক্ষমা করে গ্রহণ করে নিল।
হ্যাঁ ঠাকুরপো, মানুষ মাত্রই ভুল হয়। তুমি হয়তো আবেগের বশে পড়ে আমাদের সাথে কিছু খারাপ আচরণ করেছিলে, কিন্তু আমরা তো তোমার থেকে বড়। আমরা যদি সবকিছু মানিয়ে না নিই, তাহলে তোমাদের ভুলগুলোকে কে শুধরে দেবে? সত্যি বৌদি, আমি ভাগ্য করে তোমাদের মতো দাদা বৌদি পেয়েছি। হ্যাঁ দিদি, দাদা, আমাদেরকে ক্ষমা করে দিও। আমরা আমরা তোমাদের সাথে অনেক খারাপ আচরণ করেছি, এমনকি তোমাদেরকে ওই বাড়ি থেকে তাড়িয়েও দিয়েছি। আমাদেরকে ক্ষমা করে দিও। না বোন, ক্ষমা চেও না। তুমি আর আমি তো বোনেরই মতন। সব সময় আমরা দুজন একসাথে থেকে একসাথে সংসারটা করব। তোমাদের এই গ্রামে থাকতে কোনো অসুবিধা হবে না তো? না না দিদি, আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা দুই যা আর আমাদের দুই স্বামী একসাথে মিলেমিশে এই বাড়িতেই থাকবো। এরপর সৈকত এবং সুমি তার দাদা বৌদির সাথে মিলেমিশে গ্রামের বাড়িতে থাকতে শুরু করে।